তিন। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 27শে ডিসেম্বর, বুধবার। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দুটোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এবার যাব ব্রাশটা করতে। তবে আজকে শুধু ব্রাশটাই করে এলাম, তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমি বহরমপুরে যাব, তো স্বাভাবিক আজকে আমার অনেক কাজ, তো ভাবছি কাজকর্ম সেরে তারপরে একবারে স্নান করব। তবে এখন আপাতত 2 কাপ চায়ের জল বসিয়ে দিলাম। ছোটিকে জিজ্ঞেস করলাম ও চা খাবে কিনা, ও বলল খাবে, তো সেই জন্যে ওর জন্যও একটু বসালাম। ভাবলাম চায়ের জলটা গরম হওয়ার আগে আমন্ডগুলো খেয়ে নেব, কিন্তু পারলাম না। তো এদিকে চায়ের লিকারটা বানিয়ে নিয়েছি আর এদিকে দুজনার জন্য চা ঢেলেও নিলাম। এবার আগে ছোটিকে চাটা দিয়ে আসবো। এই দেখো, ছোটি আজকে উনুনে রান্না করছে। তবে চায়ের সঙ্গে কেকটা দেখে ছোটি বলছে কেক খাবো না। আমি বললাম সকাল সকাল খেয়ে নাও, শুধু চা খেও না। তো চলো এবার আমিও আমার কাজকর্ম শুরু করব। আর তোমাদের তো কালকেই বলেছি আজকে আমি ছোটির কাছে খাবো, ও আমার জন্য রান্না করছে। আর এদিকে আমি আবার বৌদির সঙ্গে কথা বলছিলাম, মানে রুসুর মা। আর সেই সাথে নেতুবাবুকে বললাম একটু মাইমার সঙ্গে কথা বলো, কিন্তু দেখো মুখ ঘুরিয়ে বসে পড়লো। যাকগে, ও ওর কাজ করুক, আমিও চটপট করে চা আর একটুখানি শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, এটাই খেয়ে নিই। চা খেতে খেতে দেখছি বাইরে কাকিমা এসছে, আর আমি যে বাটিটায় মুড়ি নিয়েছি এই বাটিটা না কাকিমার। আমি যেহেতু আজকে চলে যাব, তো কাকিমার বাটিটা না কাকিমাকে ধুয়ে দিয়ে দিলাম। 2 পিস কেক দিয়ে দিলাম, খালি বাটি দেবো, কেক যখন আছে তাহলে কেকটাই দিয়ে দিই। ওদিকে দেখছি আমার পাশের বাড়ির কাকিমা কলে জল নিতে এসছে, তাই ওনাকেও একটু ডাকলাম। সেদিন কাকিমার ছেলেমেয়ে দুটোকে, মানে ভাই বোন দুটোকে কেক দিতে গেছিলাম, ওরা তো ছিল না, বাপের বাড়িতে গেছিল কাকিমা, তাই ওনাকেও ডেকে ওদের জন্য একটু দিয়ে দিলাম। বাকিটা ভাবছি ছোটিকে দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে আমি বহরমপুরে কয়েক পিস নিয়ে যাব, কিন্তু এই ব্যাগ ভরে নিয়ে যাওয়াটা না খুব কষ্টের। তো ছোটি আমাকে বলছে তুমি যে বললে নিয়ে যাবে। আমি বললাম না, আমি আর নেব না, তুমি আর নেতুবাবু বরঞ্চ খেয়ে নিও। এদিকে নেতুবাবু এখন খিচুড়ি খাচ্ছে আর সেই সাথে দেখো এক মনে ফোন দেখছে। এবার আমাকেও আমার গোছগাছ শুরু করতে হবে, কালকে রাত থেকেই শুরু করেছি। তবে আমি যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটাই এখনও নামানো হয়নি, তো এখন ব্যাগটাকে আগে নামিয়ে নিলাম। আর এবার আলমারি থেকে কিছু গরম জামাকাপড় বের করে নিচ্ছি। আসলে ওখানে আমার তেমন কিছুই নেই, যা ছিল তাও এক এক করে বাড়ি নিয়ে এসেছি। তো সেই জন্যে যা যা নেব মোটামুটি খাটের ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, না হলে না যাওয়ার সময় ভুলে যাব। তো ওদিকে নেতুবাবুও চলে এসেছে আর এখানে এসে ও ফোন দেখছে, আর আমি এখন ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি যে কোনটা নেব আর কোনটা নেব না। যাওয়ার সময় না আমার মনে হয় সব আমার লাগবে, মানে আমার এটা হ্যাবিট আগাগোড়া। যখন আমি কোথাও যাই মনে হয় ইস এটা নেব না, এটা যদি দরকার হয় তখন আমি কোথায় পাবো। তবে আজকে না আমাদের নেতুবাবু সকাল থেকে এত মন খারাপ করছে জেম্মার জন্য। আমাকে সকালবেলায় বলছে তুমি আমাকে রেখে চলে যাবে, মানে কাল থেকেই আমাদের এই কথাটা হচ্ছে, মানে আমি ওকে বলছি আমি বহরমপুরে যাব। তো আজকে সকালে ওর সেটা মাথায় আছে। অন্যান্য দিন এই সময়ও আমার কাছে থাকে না, ছদ্দির বাড়িতে চলে যায়, কিন্তু আজকে আমার কাছে এসে বসে আছে। আর মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞেস করছে যে মা আমাকে নিয়ে যাবে না, মানে কালকে আমি ওকে বলেছি তো যে আমি তোমাকেও নিয়ে যাব। তো আজকে আমি ওকে বোঝাচ্ছিলাম যে তুমি মাকে ছাড়া কী করে থাকবে বাবা, তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে নিয়ে যাব। আর বলার সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝেও গেছে। কালকে আমি তোমাদের যেমনটা বললাম অনেক দিন থেকেই ভাবছি যে বহরমপুরে যাব, আজ যাব কাল যাব, এই করতে করতে ফাইনালি আজকে আমি যাব। তবে বহরমপুরে যাওয়ার একটা ভীতি আমার মধ্যে কাজ করছিল, যেহেতু এই কাজগুলো আমাকে করতে হবে। আর এই বাড়ি থেকে যাওয়ার আগের কাজ, বহরমপুরে যাওয়ার পরের কাজ, আর বহরমপুর থেকে ঘুরে এসে আবার বাড়ির কাজ, এগুলো করতে না আমার ভীষণই কষ্ট হয়। আর তার থেকেও বড় কথা, আমি বহরমপুরে কদিনের জন্য যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আমার যতদিন না কাজ হবে ততদিন আমি থাকবো, সেটা 5 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে। বাড়িতে এসে তো সমস্ত কিছু পরিষ্কার করতেই হবে, তবে হ্যাঁ ঢেকে না রেখে গেলে না অতিরিক্ত বেশি নোংরা হবে। তো সেই জন্যে সমস্ত কিছু মোটামুটি একটু ঢেকে রাখলাম আর তারপরে 2টো মুরগি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। আর এই প্রেসার কুকারটা না ভাবছি বহরমপুরে নিয়ে যাব। আর বহরমপুরে যে ছোট কুকার আর মেজো কুকার আছে ওদেরকে বাড়ি নিয়ে আসবো, কারণ ওই কুকারগুলো ব্যবহার করতে একটু বেশি সুবিধা হয়। আর এটা ধরো কখনো যদি যাই তখন ব্যবহার করা যাবে, তো সেটা ভেবেই এটা নিয়ে যাচ্ছি। সেই সাথে কিছু সবজি ছিল সেগুলোও নিয়ে নিলাম, কারণ গিয়েই তো আর আমি বাজারে যেতে পারবো না। তো ভাবলাম হাতের কাছে যা পাচ্ছি অন্তত এ কটা একটু নিয়ে যাই, 1-2 দিন তো কাজ চলবে।
তো চলো মোটামুটি হয়ে গেছে, এবার একটু স্নানটা করে আসি। স্নান করে এসে না আমি একটুখানি চুলটা আঁচড়াতে চিরুনিটা নিয়ে বাইরে গেছিলাম, আর নেতুবাবু ঘরে খেলা করছিল। আমার জিনিসপত্র সমস্ত কিছু খাটের উপর দিয়েই ছিল, লিপস্টিকটাও ছিল। ও কি করেছে, লিপস্টিকটা নিয়েছে, নিয়ে এই যে বিছানাগুলো ভাঁজ করা আছে ওর পেছনে বসে ও লিপস্টিকটাকে খুলে কোনোভাবে ভেঙেছে। ভাঙার পরে আমাকে জেম্মা বলে ডাকছে। তো আমি এসে না প্রথমে বুঝতে পারিনি যে লিপস্টিকটা ভেঙে গেছে। ওর হাত থেকে নিয়ে দেখছি লিপস্টিকের টুকরোটা ঢাকনার মধ্যে আটকে ছিল, যেটাকে আমি বের করলাম। আমি এখন ওকে জিজ্ঞেস করছি যে তুমি না বলে কেন জিনিসে হাত দিলে। আসলে আমি ওকে একটা কথা সবসময় শেখাই যে কারো জিনিসে না বলে হাত দেবে না, সেটা মায়ের জিনিসই হোক না কেন। মাকে আগে জিজ্ঞেস করবে যে মা আমি ওটা হাত দেবো, তারপরে তুমি দেবে। কিন্তু ও আমার কথা না এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, মানে আমার কথার কোনো পাত্তাই দেয় না। যে মা বলছে আমি বকছি, দেখতে পাচ্ছ বেশ জোরে জোরে বকছি কিন্তু আমি ওকে, কিন্তু দেখো কোনো হেলদোল নেই। তো আমি বললাম কান ধরে উঠবস করো। যখনই কিছু অন্যায় করে আমি ওকে দিয়ে কান ধরে উঠবস করাই, আর দেখো কি করছে। এমন করে উঠবস কে করে বলো? কি করছো? 10 বার বলেছি ওঠো আর বসো। বসো, উঠে দাঁড়াও, বসো। 2 3 4, কি হলো? 5 6। কি করছো ওটা? হাত দেবে? আর হাত দেবে? মনে থাকবে? হাতে লেগেছে, পড়েই নিলাম। কি হলো? কি? আমি নাচছি, ধিনতাকা তাকা 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 নাচছি আমি। অজে মা কি করছো? হাসছে। তোর ভয় নেই? ভয় নেই? আছে? এতক্ষণ ধরে আমি কাকে বকলাম? এক ফোঁটা ভয় আছে বলো? আমারই খারাপ লাগছিল যে আজকে আমি চলে যাবো আর বাচ্চাটাকে এমনভাবে বকলাম। সেই জন্যেই একটু কোলে নিয়ে আদর করছি, কিন্তু দেখো ওর এখনও চোখ লিপস্টিকের দিকে। আমার ঠোঁট থেকে লিপস্টিক নিয়ে নিজের ঠোঁটে লাগাচ্ছে। তো যাকে কি আর করা যাবে। ওর মা ওকে এমন পেটায়, একটুও ভয় পায় না, মানে কান্নাও করে না, এত জোরে জোরে মারে না। অন্য কোনো বাচ্চা হলে কান্নাকাটি করে একদম একাকার করে দেবে, কিন্তু ও কাঁদবেও না, ভীষণ শক্ত বাচ্চা। আমি এখন ছোটির কাছে বসে পড়লাম খেতে। বেলা অনেকটা হয়ে গেছে, 12টারও বেশি বেজে গেছে। ছোটি এদিকে আমার জন্য একটুখানি ভাত প্যাক করে দিল, আর এদিকে থালাতে এত ভাত দিয়েছে, খানিকটা আমি তুলে রাখলাম। যাওয়ার সময় না খুব বেশি খাওয়া যায় না। তো এদিকে দেখো নেতুবাবুর দুষ্টামির শেষ নেই, মানে এমন দুষ্টামি করে না যে ওর মার কখনো কখনো ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ইচ্ছে করে দুষ্টামিগুলো করে জানো তো। শুধু যে জলটা ফেললো তাই নয়, দুধটা খাওয়ানোর সময় এমনভাবে দুধ ফেলছিল যেটা দেখে আমারও খারাপ লাগছিল। তো সেই জন্যে আমি আর ক্যাপচারও করিনি। এক এক সময় না খুব ভালো, আর এক এক সময় খুবই দুষ্টামি করে। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ছাদে গাছগুলোকে একটু দেখার জন্যে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, অনেক দিন তো আর দেখানো হবে না। কত লঙ্কা হয়েছে দেখেছো? তো এদের জন্যেই একটু চিন্তা হচ্ছিল। তো ছোটি বলল জল দিয়ে দেবে। তবে জানো তো সেদিন ধনেপাতাগুলো তুলে দিলাম, ভাবলাম একটু ভালো হবে। সেদিনই দেখতে পেয়েছিলাম গাছগুলো তোলার সময় যে ছোট্ট ছোট্ট শুয়োপোকা ওর মধ্যে আছে। সেই শুয়োপোকাগুলো না এই পাতাগুলোকে খাচ্ছে। তো আমি ভাবলাম যা করছে, আমি আর কিছু করব না, ওখান থেকে ঘুরে আসি, তারপর দেখা যাবে। আর বেগুন গাছে তো ফুল এসেছেই। তবে আজকে যেটা দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছি সেটা হলো আমার এই টমেটো গাছে না টমেটো হয়েছে। ফুল এসেছিল দেখেছি, কিন্তু কখন যে সেটা ফলে পরিণত হয়েছে এটা আমি খেয়ালই করিনি। আজকে এক্ষুনি আমি দেখলাম, সেই সাথে তোমাদেরকেও দেখালাম। চলো ভালোই হবে, আস্তে আস্তে আশা করি অনেকটা বড় হয়ে যাবে। তো চলো এবার নিচে যাই। তবে এদিকে দেখছি আখি ভাইয়ের জামা কাপড় তুলতে এসেছে, সেই সাথে জামা কাপড় মেলতেও এসেছে। ভাই হওয়ার পরে আখির দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। এই কাজটাও রোজ করে। আসলে পরিস্থিতি মানুষকে বড় করে দেয়, বয়স নয়। আজকে জানো তো ভেবেছিলাম কোনো সাইড ব্যাগ নেব না, ছোট্ট ব্যাগটাকে নিয়ে যাব, তাতেই হয়ে যাবে। কিন্তু পরে দেখছি বেশ কিছু জিনিসপত্র ছিল, সেগুলো কিসে নেব, তাই শেষ পর্যন্ত সাইড ব্যাগটা করতেই হলো। তো চলো এবার মা কালীর নাম করে বেরোবো। তবে তার আগে না বাচ্চাটাকে এত বকলাম, মনটা সত্যি ভীষণ খারাপ করছে। তো সেই জন্যে ওকে একটু খুশি করার জন্যে এলাম। তো বললাম একটা ঢুসুম দাও, দিয়েও দিল। আর দেখো জেমস পাওয়ার সঙ্গে সঙ্গে নেতুবাবুর হাসিটাই অন্যরকম হয়।
জেমস পেলে না আমাকে অনেক আদর করে, যেমনটা এখন করছে। তবে আমি ওর কাছ থেকে আদর খেয়ে বললাম মাসিমণিদের একটু টাটা করে দাও, সেটা করে দিল। আর আমিও তালাটা দিয়ে চাবিটা ওর মাকে দিয়ে দিলাম। আর এবার ব্যাগগুলো নিয়ে রাস্তার কাছে চলে এসেছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর অপেক্ষা করছি। তবে দেখছি নেতুবাবু আর নেতুবাবুর মা ছাদে জামা কাপড় মেলতে গেছে। তবে এদিকে গরুটা কেন এত ছটপট করছিল সেটা বুঝতে পারছিলাম না। ওই দেখো, ওদিকে একটা ভাইকে ফোন করেছিলাম, ও চলেও এসেছে। সময় মতন টোটোটা পেয়েও গেছি আজকে। আর এবার যাচ্ছি বাজারের দিকে। সত্যি কথা বলতে বাড়ি থেকে যাওয়ার একটা কষ্ট তো অবশ্যই আছে, সেই সাথে এতদিন পরে বহরমপুরে যাচ্ছি তার একটা আনন্দও আছে। বাজারে তো চলে এসেছি, এখন অটো বাস যা পাবো তাতেই উঠে পড়বো। বাস পেলে একটু ভালো হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। তবে মনে হচ্ছে একটা অটো আসছে, দেখি জায়গা হবে কি না। বাজার থেকে চাপাচাপি করে সামনে বসতে হয়েছিল, একজন নেমে গেল, তারপরে পেছনে এসে বসেছি। আর এবার যাচ্ছি করিমপুরে। করিমপুর বাস স্ট্যান্ডে তো পৌঁছে গেছি। তবে বাস স্ট্যান্ডে এসে আরেক সমস্যায় পড়লাম। এসে দেখছি বাস নেই। আর আমি না গঙ্গাধারী হয়ে যাই, আমি ওই ডোমকল হয়ে যাই না। অনেকটা রাস্তা হয় আর ওই দিকটা আমার ভালোও লাগে না। এমনিতেই আজকে আমি বাড়ি থেকে বেরোতে না দেরি করে ফেলেছি, প্রায় 2টো বেজে গেছিলো। স্বাভাবিক বর একটু বকছিল যে এত দেরি কেন হলো। আর এদিকে এসে দেখছি একটা বাস নেই, আর একটা বাস আসছে, তবে যাবে কি যাবে না এখনও কোনো ঠিক নেই। দাদা কাউন্টারে বসে আছে টিকিট নিয়ে, তবে যতক্ষণ না বাস আসবে ততক্ষণ টিকিট দেবে না, কারণ উনি নিজেও জানে না বাসটা যাবে কি যাবে না। এই লাইনের গাড়ির না এই একটা সমস্যা, যখন তখন গাড়ি ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, এখন দাদা ফোন করেছিল, বলল যে গাড়ি চলে এসেছে, সেই জন্য এখন টিকিট কাটা শুরু হয়েছে। তবে প্রথম টিকিটটাই যে আমাকে দেবে আমি ভাবতে পারিনি। তো চলো, ওই যে গাড়ি ঢুকে পড়েছে, গাড়িতে ব্যাগগুলো রাখবো। তারপরে না আমি একটুখানি দোকানের দিকে যাব, একটু হজমোলা বা কমলালেবু যাই পাই নেব। আজকে না অনেক দিন পর যেহেতু গাড়িতে উঠছি, তো গাটা কেমন গোলাচ্ছে। তো সামনেই কমলালেবু দেখতে পেলাম, তো ভাবলাম আর হজমোলা নিয়ে কি করব, কমলালেবু নিয়ে নিই। টক টক জিনিস খেলে মুখটা একটু ভালো লাগবে। আর যেহেতু ডিম খেয়ে এসেছি, তো তোমাদের তো বলেছি মাছ মাংস ডিম যাই খাই না কেন, তারপরে আমার টক জাতীয় বা মিষ্টি জাতীয় কিছু চাই। তো আমি এখান থেকে 5টা কমলালেবু নিয়ে নিয়েছি। আর তারপরে এসে বাসে বসে পড়েছি। এখন দেখা যাক কতক্ষণে বাসটা ছাড়ে। তবে ভাবছি এখন একটা আগে কমলালেবু খাবো, আর তারপরে টানা একটা ঘুম দেব। যেমন কথা তেমন কাজই করেছি, একটা টানা ঘুম দিয়ে না হরিহরপাড়া পার করে ফেলেছি। তবে হঠাৎ করেই দেখছি মাঠের মধ্যে না বাসটা একটু দাঁড়িয়ে পড়লো, আর চারিপাশে এত সুন্দর সর্ষের ফুল ফুটে আছে, মাঠটা দেখতে অপূর্ব লাগছিল। প্রায় 2.5 মাস পর বহরমপুরে পা দিলাম। এই বহরমপুরে থাকাকালীন এতদিন বাড়িতে আমি কোনোদিন থাকিনি। তবে এখন আমি ঘরে যাব না, আমি যাচ্ছি একটু মুড়ি মাখা কেনার সন্ধানে। তো প্রথমে ভেবেছিলাম মুড়ির প্যাকেট নিয়ে যাব, ঘরে গিয়ে মেখে খাবো। তো তারপরে ভাবলাম যে একটুখানি মুড়ি মাখা নিয়ে যাই, ঝামেলা করে লাভ নেই, কারণ ঘরে আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আর সেই সাথে বহরমপুরে খাবার দাবারের অভাব নেই, তবে আমার পছন্দের খাবার মুড়ি মাখাই। তো সেই জন্যে আমি এই কাকার কাছ থেকে 20 টাকার মুড়ি নিয়ে নিলাম, যেটাতে আমার অনেকটা খিদে নিবারণ করবে। আর তারপর আমি চলে এসেছি প্রাঙ্গণ মার্কেটে। এই কাকার দোকানে এসেছি আমুলিয়ার প্যাকেট নেব বলে। ঘরে মনে হয় দুধটা শেষ হয়ে গেছে, মানে এখানে মনে হয় দুধ নেই, তো আমার ঠিক মনে পড়ছে না। তো আমি দেখলাম যে দোটানার মধ্যে থেকে লাভ নেই, বরঞ্চ একটা প্যাকেট নিয়ে যাই, আমাকে তো নিতেই হবে, যদি থাকে তাহলে আর এটা খুলবো না। তো এখন NH-34 পার করে আমি টোটোতে বসেও পড়েছি। তবে জানো তো, হঠাৎ করেই কেন জানি না এখন মনটা ভীষণই খারাপ করছে। এই রাস্তাঘাটগুলো দোকানপাটগুলো দেখে না এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি কতদিন এদেরকে দেখিনি। আসলে এতদিন বাড়িতে ছিলাম কিছু মনে হয়নি, কিন্তু এখন যখন এসে চারিপাশটা দেখছি, আমার মনটা জানি না কেন হঠাৎ করেই খারাপ হয়ে গেল। আসলে এত দিন ধরে তো বহরমপুরে আছি না, বহরমপুরের প্রতিও আমার একটা মায়া আছে, একটা ভালো লাগা আছে, যেটা এত তাড়াতাড়ি কাটানো সম্ভব নয়। চেষ্টা করছি, কিন্তু কোথাও না কোথাও খারাপ তো লাগেই বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের দরজাতে পৌঁছেও গেছি, আর এতদিন পর ঘরে ঢুকছি। যেমন ভয় লাগছে তেমন আনন্দও হচ্ছে। ভয় লাগছে চারিপাশটা কতটা নোংরা হয়েছে, এখন আমাকে কত কাজ করতে হবে সেটা ভেবে, কিন্তু আনন্দও হচ্ছে। এতদিন পর এসেছি, এটা আমার একটা শান্তির জায়গা, কিন্তু মনে হচ্ছে শান্তির জায়গাটা এখন আমার অশান্তিতে পরিণত হয়েছে। এমনিতেই আমি এখানকার জিনিসপত্র বেশিরভাগটাই বাড়িতে নিয়ে গেছি, তবে যতটুকু যা আছে এমনভাবে ছড়ানো ছিটানো আছে না, যেটা দেখে আমার ভয় লাগছে এখন।
আমাকে আবার একটু বেরোতে হলো। আসলে কি বলতো, আমি যখন এসেছিলাম তখন ওই 500 বোতলে অল্প একটু জল নিয়ে এসেছিলাম। ঘরে জল আছে প্রায় 25 লিটার মতো, কিন্তু সেই জলটা তো সেই কবে এনেছি, তো ওই জলটা খাওয়া ঠিক হবে না বলে আমি আবার জল আনতে চলে এসেছি। তবে এসে দেখছি মোড়ের মাথার দোকানটা বন্ধ। এখন দেখি সামনে একটা দোকান আছে, ওখানে জল পাওয়া যায় কি না। ভাবছি 2 লিটার করে 4 লিটার জল নিয়ে নেব, তাহলে অন্তত কালকে সকাল পর্যন্ত তো চলবে। যাকগে, এখানে দেখছি 5 লিটারের জার আছে, তাই 5 লিটারেরই একটা জার নিয়ে নিলাম। যাক বাবা, জলের সমস্যা তো মিটলো। খাবার না খেয়ে তবুও থাকা যায়, জল না খেয়ে থাকা যায় বলো? কালকে গিয়ে ওয়াটার এটিএম থেকে জল নিয়ে আসবো। আপাতত 5 লিটারে যতক্ষণ চলে চলুক। যেদিন কষ্ট হয় না সেদিন সব দিক দিয়ে কষ্ট হয়। আজকে যে বাসটায় এসেছি, ওই বাসটা এত আস্তে আস্তে এসেছে, যেখানে 2.5 ঘন্টায় পৌঁছানোর কথা সেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। যেহেতু বাস একটাই ছিল, প্যাসেঞ্জার অনেক ছিল, আর সেই সাথে সিটগুলো এতটাই চাপা ছিল যে আসতে আমার বেশ কষ্ট হয়েছে। আর এদিকে এসে এখন ভাবছি কোথা থেকে কাজ শুরু করব, বুঝতে পারছি না। চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তবে মনে হচ্ছে ঢং করে লাভ নেই, তার থেকে বরঞ্চ কাজে লেগে পড়ি। শুধু বসে থাকলে সময় নষ্টই হবে, কাজ কিছুই হবে না। আর ওদিকে তাকিয়ে দেখছি যে গুঁড়ো দুধটা আছে কি না, তবে দেখছি দুধটা নেই। ভালোই হয়েছে, ভাগ্যিস দুধের প্যাকেটটা নিয়ে এসেছি, না হলে আমি কী দিয়ে চা খেতাম বলো। আর চা না পেলে আমি এখন পাগল হয়ে যাব। তো আগে ভাবছি কিছু বাসনপত্র আছে, মানে চায়ের বাসন, সেগুলোকেই আগে ধুয়ে নেব। বাকি আজকে রাত্রিবেলা তো রান্নাবান্না করবো না, ছোটি খাবার দিয়ে দিয়েছে, তো সেই জন্যে আগে ড্রাম থেকে জল নিয়ে চায়ের বাসনগুলোকে ধুয়ে নিলাম। তবে শুধু চায়ের বাসন ধুলে তো হবে না, চারিপাশই নোংরা। এবার গ্যাসটাকেও ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব। তোমাদের 2-1 জনের ধারণা আছে আমি এমন কি কাজ করি যে আমার এত কষ্ট হয়ে যায়। দেখো, সারাদিন আমি যে কাজগুলো করি না তাতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু সারাদিন কাজগুলো করার পরে এখন আমি যে কাজটা করছি, ভিডিওটাকে রেডি করা, এটাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। এই ইউটিউব ব্যাপারটা দেখতে যতটা সহজ মনে হয়, অ্যাকচুয়াল এতটা সহজ নয়। এটার পেছনে অনেকটা খাটতে হয়, আর আমাকে না যে কোনো জিনিস পেতে একটু বেশিই খাটতে হয়। কারণ আমি তো আর সুন্দরী নই যে আমি একটা শাড়ি পরে শাড়ির আঁচলটা নাড়িয়ে দিলাম, চুলটা সরিয়ে দিলাম, তাতেই আমাকে তোমরা ভালোবাসবে। আমাকে ভালোবাসাটা আদায় করে নিতে হয়, সেটা আমার কর্মের মাধ্যমে। তো স্বাভাবিক আমি ভিডিওগুলো এডিটের পেছনে অনেকটা সময় দিই। সারাদিন এত খাটাখাটনি করে এসেছি, এখন বাজে রাত 1:30, এখন আমি বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আশা করি এগুলো যারা করে তারা বুঝবে। বাকি আমার তো মনে হয় আগে যখন আমি পড়াশোনা করতাম সেটা অনেকটা বেশি মানে সহজ ছিল, বা চাকরি বাকরি করা অনেকটা বেশি সহজ, এটা অনেকটা বেশি খাটনির কাজ। এবার হ্যাঁ, 2-1 জন বলতেই পারো কেন করছো, অবশ্যই কেন করছি সেটা তোমরাও জানো। তবে আর যে জন্যে করি না কেন, কারো কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য আমি কখনো কোনো কাজ করি না। আমি এই পৃথিবীতে একটা মানুষেরই অ্যাটেনশন পেতে চাই, সেটা কে আশা করি তোমরা এতদিনে বুঝে গেছো। তো এখন চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর বসে এখন মুড়িটা খাচ্ছি। ঘরের সব জায়গা নোংরা, এমনভাবে মুড়িটা খাচ্ছি মনে হচ্ছে আমি সব কাজ করে নিয়েছি। আমি কিন্তু কোনো কাজ করিনি। এখন আগে চা মুড়িটা খাবো, তারপর একটুখানি পরিষ্কার করব। ভাবছি সব কিছু পরিষ্কার করব না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু করব, যেহেতু আমি এখানে বেশি দিন থাকবো না, কাজ হয়ে গেলে চলে যাব, আবার তো সেই নোংরা হবে। তো সেই জন্যে আমি বিছানাগুলো একটুখানি ঝেড়ে নিলাম। বইপত্রের ওপরের থেকে ধুলো আর ঝাড়লাম না, ওগুলো আমি পরে হাত দেব। আর এখন বিছানার চাদরটাও পেতে নিয়েছি, আর ছোটি যে খাবারটা দিয়েছে সেটা নিয়ে আমি এখন বসে পড়েছি খেতে। আজকের সারাদিনটা ভালো খারাপ মিলিয়ে মোটামুটি একরকম কাটলো, তবে পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। আসলে আমার না এখানে কোনো ব্ল্যাঙ্কেট নেই, শুধুমাত্র 2টো কাঁথা আছে, একটা পাতলা কম্বল আছে। আমি সব কিছুই বললাম না বাড়িতে নিয়ে গেছি, আর সেই সাথে চাদরটা যেটা গায়ে দিয়ে আছি সেটাও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এখন জানি না রাত্রিবেলায় ঠান্ডাতে কষ্ট পাবো কি না, তবে হ্যাঁ ইনার নিয়ে এসেছি, যদি ঠান্ডা লাগে ইনার পরে নেব। তবে রাতটা কাটাই, তারপর কালকে তোমাদের বলবো যে রাতটা আমার কেমন কাটলো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।